৭০,০০০ ঠিকানাবিহীন পরিবার এখন বাড়ি ও জমির মালিক। দলিল তুলে দিলেন প্রধানমন্ত্রী। বললেন, মুজিব বর্ষে ঘরহারা থাকবেন না একজনও। ২৭ জানুয়ারি শুরু হচ্ছে করোনা ভ্যাকসিন প্রয়োগ। প্রথম পাবেন একজন নার্স। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের নির্দেশনায় চলছে প্রস্তুতি। এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী বক্তব্য রাখবেন ভিক্টোরিয়ায়। নির্বাচনের আগে চাঙ্গা বিজেপির নেতাকর্মীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। হতদরিদ্র মানুষের আবাসন নিশ্চিত করার প্রক্রিয়ায় নতুন অধ্যায়ে পা রাখল দেশ। ৭০,০০০ গৃহহীন পরিবার এখন বাড়ি ও জমির মালিক। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ৪৯২ উপজেলায় এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আরও ১ লাখ নতুন ঘর বানানোর কাজ শিগগিরই শুরু হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণই বড় উৎসব। খুলনার ডুমুরিয়া থেকে হারুনুর রশিদের ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। এ যেন বিস্তৃত বাংলায় জেগে ওঠা নতুন গ্রাম। বাহারি রঙের টিন শেড দিয়ে বানানো এসব সেমি পাকা নতুন বাড়ির বাসিন্দা হচ্ছেন সমাজের ছিন্নমূল হতদরিদ্র মানুষ। দেশের সব উপজেলায় একযোগে এমন ৭০,০০০ ২ কক্ষ বিশিষ্ট বাড়ি নির্মাণে ঠিকানাবিহীন জনগোষ্ঠী খুঁজে পেলেন স্বপ্নের নিবাস। হতদরিদ্র মানুষের আবাসন নিশ্চিতের এই চ্যালেঞ্জিং উদ্যোগের প্রথম পর্যায়ে ঘর ও জমির দলিল আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেয়া হলো সুবিধাভোগীদের। শনিবার সকালে ভিডিও কনফারেন্সে খুলনার ডুমুরিয়ার মতো দেশের অন্য উপজেলাগুলোতেও একযোগে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভালো উচ্চমানের আমরা ফ্ল্যাট ভার্চুয়াল আয়োজনে তিনি বলেন, জাতির পিতার স্বপ্নে দেশকে গড়ে তোলা হচ্ছে সবার জন্য। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই তো ছিল আমার বাবা বঙ্গবন্ধু মুজিবের একমাত্র লক্ষ্য। প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্যই আমরা কাজ করে যাচ্ছি যেন সবাই মানসম্মতভাবে বাঁচতে পারে। অতীতের সরকারগুলো গণতন্ত্রের নামে শোষণের কালো অধ্যায় রেখে গেছেন বলেও ক্ষোভ জানান শেখ হাসিনা। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা যায়, কিভাবে এদেশের মানুষের সমস্ত অধিকারগুলি কেড়ে নেওয়া যায়, সেই কাজগুলি কিন্তু দীর্ঘ ২১ বছর চলেছে। কারণ জিয়ার পরে এরশাদ এসেছে, এরশাদের পরে খালেদা জিয়া এসেছে, প্রত্যেকের একই চরিত্র। তিনি বলেন, মুজিব শতবর্ষে জাতির পিতার স্বপ্ন পূরণ করে মানুষের মুখে হাসি ফোটানোই লক্ষ্য সরকারের। এই মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কোনো লোক গৃহহারা থাকবে না। গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা ঘর দিতে পারলাম, এর থেকে বড় উৎসব আর কিছু বাংলাদেশে হতে পারে না। আমরা আরও ১ লক্ষ ঘর খুব শিগগিরই আমাদের কাজ শুরু হবে। ভিডিও কনফারেন্সে উপকারভোগীদের কথা শোনেন সরকার প্রধান। কৃতজ্ঞতা জানান হতদরিদ্র মানুষ। গম্ভীরা আর ভাওয়াইয়ার সুরে শুভেচ্ছাও ছিল নান্দনিক। দেশের প্রায় ৯ লাখ হতদরিদ্র মানুষ পর্যায়ক্রমে আসবেন আবাসন সুবিধার আওতায়। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বাড়ি নির্মাণের মহাযজ্ঞের মধ্য দিয়ে মানবিকতার নতুন দৃষ্টান্ত গড়ল বাংলাদেশ। মহামারীর মধ্যেও গৃহপ্রাপ্তির আনন্দে ঘর হারাদের তৃপ্তি এখন নতুন বাস্তবতা। এসব প্রকল্পে যারা বসবাস করবেন তাদের পুনর্বাসন প্রক্রিয়াতেও সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। দেবাশিস রায়, সময় সংবাদ, ডুমুরিয়া, খুলনা। বেদে থেকে জেলে, ভূমিহীন থেকে তৃতীয় লিঙ্গ, কেউই বাদ যায়নি একটি বাড়ি থেকে। যারা কোনোদিন ভাবেননি হবে মাথা গোঁজার ঠাঁই এক টুকরো জমি, তারা আজ ঘরের চাবি আর জমির দলিল পেয়ে হয়ে পড়েন আবেগ আপ্লুত। এক একটি ঘর যেন এক একটি স্বপ্ন। নতুন রং আর ঝলমলে আলোয় সারি সারি দাঁড়িয়ে থাকা বাড়িগুলো যেন জানান দিচ্ছে নিশ্চিত ভবিষ্যতের। ৭০,০০০ পরিবারের মাথা গোঁজার ঠাঁই হচ্ছে এমন আধা পাকা ঘরগুলোতে। মানবেতর জীবন কাটানো ভাসমান এই মানুষগুলোর জন্য এই ঘরগুলো উপহার। রাস্তার কাঁধে থাকছি, কষ্ট করছি, আমরা ঘর পাইছি। এই পাকা ঘর আমি জীবনও করতে পারতাম না। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে ছিলাম, এখন একটু সুখী থাকবো, আমরা অনেক খুশি। ঝড়ে লয়ে যেত, বিল্ডিং তুলে দিছে, আমরা আল্লাহ বাসলে এই বিল্ডিং এ থাকবো। উনি আমার মা, আল্লাহ উনাকে আবার যেন উনি ক্ষমতাত আসেন, আমি এই প্রার্থনাই করি। ২% জমি সহ ২ রুম, রান্নাঘর ও বাথরুম সহ প্রত্যেককে পাচ্ছেন একটি করে আধা পাকা ঘর। সন্তানদের নিয়ে একটু ভালোভাবে বাঁচার স্বপ্ন হতদরিদ্র এই পরিবারগুলো এখন দেখতেই পারেন। আমার সন্তানটির মানুষ করার মতো একটা
ব্যবস্থা করে দিয়েছে প্রধানমন্ত্রী, আমার অনেক ভালো লাগছে। জীবনে চিন্তা করছি না আমি একটা ঘর পাইয়াম। দারিদ্র্যের কশাঘাতে অনেকেরই পার হয়ে গেছে যৌবন। জীবন সায়ান্নে তাদের ঘুচতে যাচ্ছে নিজের ঘর না থাকার দুঃখ। চোখে মুখে ছিল তাই কৃতজ্ঞতা আর খুশির চমক। আল্লাহ উনার প্রতি সহায় হোক, আল্লাহ উনার দীর্ঘজীবী করুক, আমি ওনার জন্য দোয়া করি। আমার তোর বাবাও তো দিতে পারে না আমাদের ঘর বাড়ি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে। কচুরি পানার মতন ওখানে বাসতাম, এখন তো বাসার প্রধানমন্ত্রী আমাদের মাথা গুজে ঠাঁই দিছে। দলিত বেদে হরিজন তৃতীয় লিঙ্গ কেউই বাদ যাচ্ছে না সরকারের এই আশ্রয়ণ প্রকল্প থেকে। সাদিয়া আফরিন, সময় সংবাদ। চলতি সপ্তাহে শুরু হচ্ছে দেশে কোভিড-19 টিকার প্রয়োগ। আগামী 27 জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 24 জনকে দেওয়া হবে করোনার টিকা। আর প্রথম টিকা গ্রহণকারী হবেন কোভিড লড়াইয়ের সম্মুখ যোদ্ধা একজন নার্স। ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ভারত সরকারের 20 লাখ ডোজের বাইরে 2-1 দিনের মধ্যেই আসছে সেরাম ইনস্টিটিউট থেকে কেনা 50 লাখ ডোজের চালান। টিকা আসার হার বাড়তে থাকার সঙ্গে সঙ্গে এখন সংরক্ষণাগারের পরিধি বাড়ানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া আর অপিনের রিপোর্ট। ভারত সরকারের পাঠানো উপহারের কোভিড টিকার 20 লাখ ডোজ এখন রাজধানীর তেজগাঁওয়ে ইপিআই স্টোরেজে। 2-1 দিনের মধ্যেই দেশে আসার কথা সেরাম ইনস্টিটিউট থেকে কেনা 50 লাখ ডোজের চালান। টিকা আসার পর থেকেই মানুষের আগ্রহের কেন্দ্রে কবে নাগাদ শুরু হবে এর প্রয়োগ। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সে ধোঁয়াশা কাটালেন স্বাস্থ্য সচিব। জানান, বুধবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা দেওয়া হবে বিভিন্ন শ্রেণী পেশার 24 জনকে। আর প্রথম টিকা নেয়া ব্যক্তি হবেন সম্মুখ সারির কোভিড যোদ্ধা একজন নার্স। একজন সাংবাদিক, একজন শিক্ষক, একজন ল এনফোর্সিং এজেন্সিস, একজন সাধারণ চাকরিজীবী, আমরা এরকম ভাগ ভাগ করেছি। প্রফেশনাল মুক্তিযোদ্ধা একজনকে, আমরা 24 জনকে দেওয়ার কথা বলছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 2-4 জনকে দিয়ে হয়তো উদ্বোধনটা করবেন। কিন্তু ফার্স্ট যাকে আমরা দেব তিনি হবেন আমাদের একজন সিস্টার, একজন গর্বিত, তিনি সেবিকা, নার্স। এর বাইরে রাজধানীর 4টি হাসপাতালে প্রাথমিকভাবে যে 400 থেকে 500 জনকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সেটিও 28 কিংবা 29শে জানুয়ারি দেওয়া হবে বলে জানান স্বাস্থ্য সচিব। আর সারা দেশে টিকা দেওয়া শুরুর পরিকল্পনা রয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এদিকে টিকা আসার সঙ্গে সঙ্গে বাড়ছে সংরক্ষণের চ্যালেঞ্জও। বিশেষজ্ঞরা মনে করেন, জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিলে টিকা সংরক্ষণ ব্যবস্থা ঢেলে সাজানো কঠিন কিছু নয়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আইএলআর রিপ্লেস করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে রিপেয়ার জরুরি ভিত্তিতে করা দরকার। তার জন্য যেমন ধরেন অর্থ বরাদ্দ দরকার, প্রশাসনিক আদেশ জরুরি ভিত্তিতে দেওয়া দরকার, কার্যাদেশ জরুরি ভিত্তিতে দেওয়া দরকার। তাহলে এটা একেবারে অসম্ভব না। সরকারের কোভিড টিকা বিতরণ পরিকল্পনা অনুযায়ী ঢাকায় ইপিআই স্টোরেজে রাখা টিকা প্রথমে পাঠানো হবে বিভিন্ন জেলা ইপিআই স্টোরে, পরে সেখান থেকে উপজেলায় স্টোর হয়ে পাঠানো হবে টিকা কেন্দ্রে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সরকারি নির্দেশনা পাওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর স্কুলে যাওয়ার খবর শুনে উৎফুল্ল শিক্ষার্থীরা। অভিভাবকদের চাওয়া স্কুলে এসে স্বাস্থ্য সুরক্ষায় যেন নিরাপদ থাকে ছাত্রছাত্রীরা। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। প্রায় 10 মাস শ্রেণীকক্ষে পা পড়েনি শিক্ষার্থীদের, ধুলো জমে গেছে বেঞ্চে। শিক্ষাঙ্গন খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সরকারি নির্দেশনা পাওয়ার পর সবকিছু এখন ঝেড়ে মুছে এভাবেই পরিষ্কার করার তোড়জোড় শুরু হয়ে গেছে। বর্তমানে শিক্ষাঙ্গন বন্ধ থাকলেও ভর্তি কার্যক্রম ও বই বিতরণ চলছে। ভর্তি হতে কিংবা বই নিতে এসে স্কুল খোলার আভাস পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, ঘরে বসে একা একা আর ভালো লাগে না। সামনাসামনি পড়ালেখা করতে পারবো। অনলাইনে অনেক কিছু আমরা বুঝি না, যেটা মানে 40 মিনিট জুমে যেমন করা হয় সেটা আমাদের কভার হয় না। এখন তো করোনার ভ্যাকসিন এসে গেছে, এখন তো আর ভয় নেই, আমরা স্কুলে আসতেই পারি। সরকারি নির্দেশনায় অভিভাবকরাও খুশি, তবে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা শতভাগ নিশ্চিতের তাগিদ তাদের। বাচ্চারা বাসায় থেকে একদম বোর ফিল করতেছে এবং স্কুলে আসতে চাচ্ছে, এবং ওইভাবেই সরকার বুঝিয়ে এই জিনিসটা করেছে। তা আশা করি যে খুললে বেটার হবে, খারাপ কিছু হবে না। করোনা যায়নি, করোনা এখনও আছে। এই করোনার মধ্যে যে বাচ্চারা যেভাবে নিরাপদ বাসায় যে ছিল, স্কুলে আসে সেরকম নিরাপদ থাকলে এটা যদি স্কুল কর্তৃপক্ষ যদি ভালোভাবে সিদ্ধান্ত নেয়, আমার মনে হয় খুব ভালো হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে পাঠদানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটি রুমে আমরা 20-25 জন বা 10-12 জনের বেশি বসাবো না। একদিন হয়তো একটি ক্লাস আসলো বা ওই ক্লাসের
অর্ধেক মেয়ে আজকে আসলো, কালকে হয়তো অর্ধেক মেয়েরা আসবে, এরকম টিচারদেরও আমরা হাফ হাফ করে আনবো। করোনার কারণে গত বছরের 18ই মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ফেব্রুয়ারি মাসের 4 তারিখের পর যে কোনো সময় খুলে দেওয়া হতে পারে স্কুল। আর এ কারণেই কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এখন এই যে শুনশান বারান্দা দেখছেন, এই বারান্দা স্কুল খুলে দেওয়া হলে হয়তো শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর হয়ে উঠবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। কথায়, আচরণ ও বক্তব্যে নিজের সীমারেখা অতিক্রম করা থেকে বিরত থাকতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, কেউ দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নয়, শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। আমি বলতে চাই, সীমারেখার মধ্যে দলীয় শৃঙ্খলার অনুশাসন মেনে চলতে হবে আমাদের। দলে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী, জনপ্রতিনিধিরা রয়েছেন, প্রত্যেকের রয়েছে নিজস্ব সীমারেখা। কথায়, আচরণে, বক্তব্যে নিজের সীমা অতিক্রম না করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি। কেউ দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নই, শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। অনুপ্রবেশকারীদের সংগঠন থেকে বিতাড়িত করে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একটি সংগঠনের একটি বড় উপাদান হলো শৃঙ্খল, চেইন অফ কমান্ড মানতে হবে, চেইন অফ কমান্ডকে সৃষ্টি করতে হবে এবং কোথাও যেন এটা ব্যত্যয় না হয়, এবং সেই তৃণমূল থেকে নেতাকর্মী থেকে মূল্যায়ন করে যারা অনুপ্রবেশকারী তাদেরকে বিতাড়িত করতে হবে। সুতরাং তাদেরকে মূল্যায়ন করে তৃণমূল থেকে, ইউনিট আওয়ামী লীগ থেকে ঢেলে সাজাতে হবে। তীব্র শীতে সারা দেশের মতো রাজধানীতেও জনজীবন বিপর্যস্ত। ঘন কুয়াশায় সকাল 10টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। আবহাওয়া অফিস বলছে আরও কয়েকদিন থাকবে শীতের দাপট। শনিবার সকাল 9টা, কিন্তু প্রকৃতিতে ঘন কুয়াশার রাজত্বে তা বোঝা ভার। কুয়াশায় ঢেকে আছে রাজধানীর আকাশ। ঘন কুয়াশার কারণে দৃষ্টি বেশি দূর যাচ্ছে না। গত কয়েকদিন ধরে সারা দেশের মতো রাজধানীতেও মাঘের শুরুতে ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। কুয়াশা আর শীত বাড়লেও থেমে নেই জনজীবন। ভোর থেকেই কর্মস্থলে ছুটছেন ব্যস্ত নগরবাসী। তবে যারাই ঘর থেকে বের হয়েছেন সবাই শীতের দাপটে ভোগান্তিতে পড়েছেন। তবে তীব্র শীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষ। ঠান্ডা, খুব ঠান্ডা, 3-4টা গায়ে দেওয়া আছে, তাও মনে কুলায় না। শীতকালে তো কাপড় চোপড় বাতের অসুবিধা, সব বিষয়ে অসুবিধা। সমস্যা মনে করেন শীতের দিনও এমন তো একটু রোগ বেরামে সাফে। বয়স্ক মানুষের তো মনে করেন হয়তো মাজা ব্যথা করে, আঁঠু ব্যথা করে। শীতের তাপমাত্রা একটু বেশি হচ্ছে আর কি, মানে স্বাভাবিক মানুষের কর্মক্ষেত্রে যেতে খুবই কষ্ট হচ্ছে ঠান্ডার মধ্যে। গত কয়েকদিন থেকে আজকে একটু শীতটা বেশি লাগতেছে। অবশেষে ঘন কুয়াশার চাদর খুলে সকাল 11টার পর সূর্যের দেখা মিলে। তবে হিমেল হাওয়ার কারণে কমেনি শীতের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে আগামী 2 থেকে 3 দিন ঢাকায় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। ঘন কুয়াশা রয়েছে। এই ঘন কুয়াশাটা শুধু দিল্লি থেকে শুরু হয়ে উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল হয়ে সারা বাংলাদেশে ঘন কুয়াশা আছে। আমাদের যে পূর্বাভাস রয়েছে আগামীকাল পরশু এই ঘন কুয়াশা কন্টিনিউ করবে। সেই সঙ্গে এই মাসের শেষ দিকে সারা দেশে শীতের তীব্রতা আরও বাড়ার পাশাপাশি বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কনকনে বাতাস ও ঘন কুয়াশায় দেশের বিভিন্ন অঞ্চলে জেঁকে বসেছে শীত। সেই সঙ্গে বেড়েছে কুয়াশার দাপট। ছন্দপতন ঘটছে স্বাভাবিক জীবনে। ব্যুরো জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দিনের বেলায় সন্ধ্যার আবহ, কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় রংপুর সহ উত্তরের জনপদে বেড়েছে শীত। হাড় কাঁপানো ঠান্ডায় শীত বস্ত্রের অভাবে ছিন্নমূল মানুষের কষ্টটা একটু বেশি। এছাড়া রাজশাহী, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় বেড়েছে শীতের তীব্রতা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কানাডায় পালিয়ে যাওয়া পিকে হালদার নিজের মা, ভাই ও পরিবার এবং পরিচিতদের নামে অসংখ্য প্রতিষ্ঠান খুলে লোপাট করেছেন 10,200 কোটি টাকা। দুদকের অনুসন্ধানে এমন তথ্যই উঠে আসে। এমনকি এই প্রতিষ্ঠানগুলো ছিল নাম সর্বস্ব এবং ভুয়া।
সিলিয়া সুলতানার রিপোর্ট। পিকে হালদারের মালিকানাধীন হাল ইন্টারন্যাশনালের পরিচালক ছিলেন স্বপন কুমার মিস্ত্রি। ILFSL এর পরিচালকও ছিলেন স্বপন কুমার মিস্ত্রি। তার স্ত্রী ছিলেন MTB মেরিনের চেয়ারম্যান। এই কোম্পানির নামেও 79,70,00,000 টাকা ঋণ নিয়ে 2016 সালে বিভিন্ন প্রতিষ্ঠানে টাকা ট্রান্সফার করে নয়-ছয় করেন পিকে হালদার। 2015 থেকে 2019 সালের মধ্যে পিকে হালদারের চাচাতো ভাই অমিতাভ অধিকারী ছিলেন পিপলস লিজিং এর পরিচালক এবং সহকর্মী উজ্জ্বল কুমার নন্দী ছিলেন চেয়ারম্যান। পিকে হালদারের আনান কেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালক করা হয় অমিতাভ। মানে ওরা কি অফিস টফিস চালায়? অফিস এমনি এক দুইজন লোক আছে, তেমন একটা অফিস করতে দেখি না। এসব কোম্পানির নামে মা লীলাবতী হালদারের হিসেবে 160 কোটি, ভাই প্রীতিশ কুমার হালদার তার স্ত্রী সুস্মিতা সাহার নামের কোম্পানিগুলোতে 500 কোটি টাকার বেশি জমা হয়। ইন্টারন্যাশনাল লিজিং থেকে পিকে হালদার নিজেই 2000 কোটি টাকা বের করে নেন। এভাবে লোপাট হয় 10,200 কোটি টাকা। পিকে হালদার সংশ্লিষ্ট অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, যেগুলো তার সহযোগীদের ছিল ব্যাংক অ্যাকাউন্ট সাসপিশিয়াস ট্রানজাকশন। মনে হচ্ছে অনেকগুলো কোম্পানি ভুয়া। নিয়ন্ত্রণহীন লেনদেনে বাংলাদেশ ব্যাংক সহ যারা অর্থ ঋণ দিয়েছেন তাদেরও দায় রয়েছে বলে মনে করেন কোম্পানি আইন বিশেষজ্ঞরা। অনেক দিন ধরেই তাদের এগেইনস্টে কিন্তু কমপ্লেইন শোনা যাচ্ছে, অডিটের মাধ্যমেও কিন্তু এটা ধরা পড়ার কথা। বাংলাদেশ ব্যাংক এটা টোটালটাই তারা সুপারভাইজ করে। তো এখানে যদি কোনো ধরনের ট্রানজাকশন বা যেটা যদি ইরেগুলারিটিস হয়, তাহলে কিন্তু এইটা তাদের প্রথমেই তাদের সার্ভেলেন্সেই এটা আসার কথা। তারা বলছেন কোম্পানি আইন আরো কঠোর ও নজরদারি বাড়ানো না হলে ভুয়া কোম্পানির নামে এ ধরনের অর্থ লুট ঠেকানো অসম্ভব হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অবশেষে খুলে দেয়া হলো মোহাম্মদপুর ইকবাল রোডের উদয়াচল পার্ক। সকালে ডিএনসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম এলাকাবাসীর খেলাধুলা এবং শরীর চর্চার জন্য মাঠটি উন্মুক্ত করে দেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সহ উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। পরে মেয়র সহ অতিথিরা বৃক্ষরোপণ করেন। এ সময় উত্তর সিটির মেয়র জানান, নগরীর মোট 16টি পার্ক এবং 8টি খেলার মাঠ সংস্কারে কাজ শুরু করেছে কর্পোরেশন। কাজ শেষে মাঠগুলো বিসিবির কাছে হস্তান্তর করা হবে, আর মাঠগুলো বুঝে পেলে সেগুলো নিয়ে আলাদা কার্যক্রম হাতে নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরে একটি প্রীতি টি20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় মাঠটিতে, যেখানে অংশ নেন ডিএনসিসি এবং ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা। শুধু একটি মাঠ না, আমাদের অনেকগুলো মাঠ আছে এবং এই মাঠগুলো যে মেনটেন করতে পারা যায়, সবচেয়ে বড় সমস্যা কিন্তু মেনটেন্যান্সের জন্য। এবং আমরা যদি ঠিকমতো মেনটেন করতে পারি, অবশ্যই আমরা মনে করি ক্রিকেট, ফুটবল, ভলিবল সহ অন্যান্য খেলাগুলোকে আমরা পুরো বাংলাদেশে ছড়াতে পারবো। আপনারা যদি উদয়াচল ক্লাবকে এটার সাথে সম্পৃক্ত করে, তাহলে ডেফিনেটলি বিসিবি এই সমস্ত কিছুর দায়িত্ব ওনারা যা যা দিবেন এই দায়িত্বগুলো পালন করতে পারবে এবং উদয়াচল ক্লাবও ওনাদেরকে সহায়তা করতে পারবে। সমুদ্র সৈকত কক্সবাজারের মূল পয়েন্ট কলাতলী থেকে নাজিরার টেক পর্যন্ত তীব্র ভাঙন দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে ভাঙন রোধে পরিবেশ ও পর্যটন বান্ধব প্রতিরক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 20,500 কোটি টাকার বেশি ব্যয়ে আধুনিক এ বাঁধ নির্মাণ করা হবে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের মূল পয়েন্ট কলাতলী থেকে নাজিরার টেক। মূলত বেশি পর্যটক এখানেই ভিড় করেন, কিন্তু সৈকতের এই 12 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র ভাঙন। প্রতিনিয়ত ঢেউয়ের আঘাতে বিলীন হচ্ছে ঝাউগাছ সহ বালিয়াড়ি। প্রশাসনের পক্ষে জিও ব্যাগ দিয়ে তা রক্ষার চেষ্টা করা হলেও কার্যত হচ্ছে না। স্বাধীনভাবে ঘুরতে পারছি না, আমরা চাইলেও ওই দিকটা উঠতে যাচ্ছি, বাধা খাচ্ছি। জিও ব্যাগ দিলেও আপনার রক্ষা করা যাচ্ছে না। এই ভাগার কারণে মনে হয় টুরিস্ট পুলিশ আছে, আমাদের পিছনে লাইফ গার্ড, এয়ারসিন লাইফ গার্ড আছে, এগুলো হুমকির সম্মুখীন ভাঙার জন্য। জলবায়ু পরিবর্তনের কারণে এই ভাঙন উল্লেখ করে পরিবেশবাদী সংগঠনের নেতাদের দাবি, এটা রোধে পরিবেশ ও পর্যটন বান্ধব পরিকল্পনার উদ্যোগ নেয়ার। কয়েক কিলোমিটার যে অস্থায়ী একটা বাঁধ সৃষ্টি করা হয়েছে, সেখানে আমরা দেখেছি যে সাগর থেকেই অপরিকল্পিতভাবে বালি উত্তোলন করে বাঁধগুলো দেওয়া হয়েছে, যার কারণে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন রোধে পর্যটন ও পরিবেশ বান্ধব প্রতিরক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে 12 কিলোমিটার এলাকা জুড়ে থাকবে মাল্টি ফাংশনাল বাঁধ ও সড়ক। পাশাপাশি ওয়াকওয়ে, সাইকেল বে, গাড়ি পার্কিং ও প্রদর্শনী মঞ্চ থাকবে। আর বাঁধের ভেতরে থাকবে কিডস জোন, তথ্য কেন্দ্র, লকার রুম, লাইফ গার্ড পোস্ট, অ্যাকুরিয়াম, বার্মিজ দোকান ও ওয়াশরুম।
সম্পূর্ণ সিস্টেমটাকে আধুনিকায়ন এবং আধুনিক পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিতের জন্যই আমরা এই প্রকল্পটি প্রণয়ন করেছি। এই বাঁধ নির্মাণ করবে পানি উন্নয়ন বোর্ড। চলতি মাসে প্রকল্পের কাজ শুরু করে যা 2024 সালের জুন মাসে শেষ হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরও থাকছে। তৃতীয় ওয়ানডে খেলতে চট্টগ্রামে গেল বাংলাদেশ দল। শেষ ম্যাচে একাদশে পরিবর্তনের আভাস বিসিবি সভাপতির। করোনার দ্বিতীয় ঢেউয়ে কন্টেইনার ও জাহাজ সংকটে দেশে বেড়ে গেছে শিল্পের কাঁচামাল ও আমদানি করা পণ্যের দাম। পাশাপাশি জাহাজ ভাড়া কয়েক গুণ বাড়ায় ক্ষতির মুখে পড়েছে রপ্তানি পণ্য পরিবহন। ব্যবসায়ীদের দাবি, সিঙ্গাপুর ও কলম্বো বন্দর থেকে ফিডার জাহাজ যথাসময়ে না আসায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে। হাজিরা শিউলির রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে সাধারণত বড় জাহাজ ভিড়ে না। ফিডার ভেসেলে পণ্য বোঝাই করে সিঙ্গাপুর, চীনের সাংহাই, কলম্বো ও পোর্টকালাং বন্দরে মাদার ভেসেলে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বাংলাদেশি পণ্য আমদানি রপ্তানি হয়। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ফিডার ভেসেল যথাসময়ে বাংলাদেশে আসছে না। এতে পণ্য সরবরাহ বিঘ্নিত হওয়ায় প্রভাব পড়েছে সার্বিক আমদানি রপ্তানি বাণিজ্যে। কোভিডের কারণে সাপ্লাই অ্যান্ড ডেলিভারিটা অন টাইম হচ্ছে না, রিটার্ন কন্টেনার আসতেছে না অন টাইমে। সব কিছু মিলেই যেই ক্রাইসিসটা, সেটার চেইন এফেক্ট এসে বাংলাদেশেও পড়েছে। এই ব্যাকলগটা তৈরি হয়েছে কলম্বো পোর্টের যে অ্যাক্টিভিটিস বন্ধ ছিল, সেটার কারণে হঠাৎ করে পুরো প্রেশারটা এসে সিঙ্গাপুরের উপর পড়ে। মাদার ভেসেল, ফিডার ভেসেল ক্রাইসিস দেখা দিয়েছে, কন্টেনার শর্টেজ দেখা দিয়েছে। যে পণ্য 15 দিন থেকে 30 দিনে আসতো, সেই পণ্য আসতে 2 থেকে 3 মাস সময় লেগে যাচ্ছে। ব্যাংক ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে। অন্যদিকে বিশ্বের বিভিন্ন বন্দরে কন্টেনার থেকে যথাসময়ে পণ্য খালাস না হওয়ায় জাহাজ ভাড়া কয়েক গুণ বাড়িয়ে দেয় অপারেটররা। বাড়তি ভাড়া ও জাহাজ সংকটে পণ্য রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বেড়ে গেছে শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন পণ্যের দাম। লো কস্টের গুডস, বিশেষ করে যেমন এই যে মেঘনা সাইকেল, তারা সাফার করতেছে, তারা কন্টেনার পাচ্ছে না। আমাদের যে র জুট যারা এক্সপোর্ট করে, জুট গুডস যারা এক্সপোর্ট করে, তারা সাফার করতেছে। তারা যে ভাড়া ছিল 1200, সেটা হয়েছে এখন 2400 থেকে $2800। আপনার কম্পিউটার থেকে শুরু করে, স্পেয়ার পার্টস থেকে শুরু করে, যন্ত্রাংশ থেকে শুরু করে, টায়ার, টিউব, সব কিছুর দাম কিন্তু বেশি। শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের হিসাবে 24টি অপারেটরের 76টি জাহাজ বর্তমানে বিশ্বের বিভিন্ন বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন করছে। 2019 সালের চেয়ে 2020 সালে চট্টগ্রাম বন্দরে 79টি জাহাজ কম এসেছে। আর 2019 সালের চেয়ে কন্টেনার হ্যান্ডলিং কম হয়েছে প্রায় 2.5 লাখ টিউএস। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 124তম জন্মবার্ষিকী উপলক্ষে 6 ঘন্টার ঝটিকা সফরে কলকাতায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সুব্রত। ধন্যবাদ জাফর। ঠিক যেটা বলছিলেন যে 6 ঘন্টার সফর ইতিমধ্যেই তার একদম শেষের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি, সেটি চলছে। এই মুহূর্তে একটি জমকালো, বলা ভালো দেশাত্মবোধক পরিবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার পাশে বসে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে লাইট অ্যান্ড সাউন্ড সঙ্গীত পরিবেশন হচ্ছে এবং একটি জাতীয়তাবোধ, আজকে যে দেশাত্মবোধ, আজকে যার জন্মদিন, 124তম জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বসু, সেই যে ভাব গাম্ভীর্য, সেই ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু আজকের প্রধানমন্ত্রী 6 ঘন্টার যে কর্মসূচি, তার শেষ পর্যায়ের কিন্তু এখন অনুষ্ঠান চলছে। এরপরেই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ভাষণ দেবেন। নিশ্চয়ই এই আনুষ্ঠানিকতা শেষ করে নিশ্চয়ই প্রধানমন্ত্রীর ভাষণের জন্য আমরা আমাদের দর্শক এর পরের খবরে আমরা সেটা বলবো যে কি বললেন। তবে এখনো পর্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, যেটি এই রাজ্য রাজনীতি নিয়ে যারা খোঁজ খবর রাখেন, তারা এই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যৌথ মঞ্চে আজকে কিন্তু দেখেছি যে তারা কিন্তু পরস্পরের ভাবে যাচ্ছে। যখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের দুটো কর্মসূচি ছিল, সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গেই মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছে। যদিও তাদের ভাষণে তারা কি বলেন পরস্পরকে, সেটা কিন্তু সেই দিকে তাকিয়ে রয়েছে। জাফর, আপনি জানেন যে এর আগে ভারতীয় সময় 2:45 কলকাতা বিমানবন্দরে নামেন এবং তারপর চপারে করে ব্রিগেড ময়দান নামেন। সেখান থেকে নেতাজি ভবন যান। নেতাজি ভবনে 15 মিনিট থাকেন, সেটি তার সূচির বাইরে ছিল। সেখান থেকে ন্যাশনাল মিউজিয়াম, ন্যাশনাল লাইব্রেরি এবং সেখানে তারপর
এই মুহূর্তে যে কর্মসূচি চলছে সেটি ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কে। এর আগে আজকে নেতাজির জন্মদিন উপলক্ষে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত র্যালি করেন এবং ধর্মতলায় তিনি কি বিজেপি সরকারকে কিন্তু বিধেন। তিনি বলেন যে নেতাজির জন্মদিনে জাতীয় স্তরে ছুটি কেন দেওয়া হবে না, রাজ্য স্তরে কিন্তু তার সরকার ছুটি দিয়েছে বলে তিনি দাবি করেছেন এবং তিনি কিন্তু 2011 সালের পর থেকে এই ছুটি ঘোষণা করেন। একই সঙ্গে ভারতে শুধু একটি যে রাজধানী থাকবে কেন তিনি প্রশ্ন তুলে বলেন যে ভারতের চারদিকে 4টি রাজধানী থাকবে, কলকাতাও একটি রাজধানী থাকবে। তো বিভিন্ন ইস্যুতে আজকে নেতাজির জন্মদিনকে সামনে রেখে কিন্তু বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপিকে কিন্তু বিধেন এবং সমালোচনা করেন। ফলত সে কারণেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদির পাশাপাশি বসে এবং তাদের বক্তব্য নিয়ে কিন্তু একটি কৌতূহল রয়েছে। আপনি জানেন যে এই চলতি বছরের মে মাসেই পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী তার যে দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রী হয়েছেন সেই সরকারের মেয়াদ শেষ হবে এবং একটি রাজ্য জুড়ে নির্বাচনী বাতাবরণ তৈরি হয়েছে এবং পারস্পরিকভাবেই তৃণমূল এবং বিজেপি দু দলের মুখোমুখি অবস্থান করছে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 124তম জন্মদিনকে ঘিরে যে আবহ তৈরি হয়েছে আমার কাছে থাকা সবশেষ। জাফর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতায় ঝটিকা সফরের বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। সদ্য সাবেক হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট জো বাইডেনকে কি লিখেছিলেন চিঠিতে? নিয়ম অনুযায়ী হোয়াইট হাউস ছাড়ার আগে বাইডেনের জন্য চিঠি রেখে যান ট্রাম্প। তাতে কি সত্যিই লেখা ছিল, জো তুমি জানো আমি জয়ী হয়েছি? যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে সে উত্তর খোঁজার চেষ্টাই করেছেন সহকর্মী লস্কর আল মামুন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে জানার পর থেকে জো বাইডেনের বিষয়ে একটিও ভালো কথা বলেননি ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত নির্বাচনে পরাজিত হয়ে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে পর্যন্ত ছিলেন না তিনি। তবে নিয়ম মেনে ঠিকই পরবর্তী প্রেসিডেন্টের জন্য একটি চিঠি রেখে গেছেন ট্রাম্প। ওভাল অফিস ছাড়ার সময় উত্তরসূরির জন্য যে চিঠি রেখে গেছেন তাতে কি লেখা, এ নিয়ে এখন চলছে জল্পনা কল্পনা। বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে সেই চিঠিতে বাইডেনকে উদ্দেশ্য করে ট্রাম্প লিখেছেন, জো তুমি জানো আমি জয়ী হয়েছি। যদিও ওই চিঠি সম্পর্কে এখনো প্রেসিডেন্ট বাইডেন বিস্তারিত কিছু বলেননি। বিষয়টি সত্য কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। অবশ্য 78 বছর বয়সী জো বাইডেন স্বীকার করেছেন ট্রাম্প তার জন্য লেখা চিঠিতে ভালো কিছুই লিখেছেন। এদিকে ক্ষমতা গ্রহণের পর একের পর এক নির্বাহী আদেশে সই করে চলেছেন বাইডেন। এদিন করোনায় বিপর্যস্ত মার্কিন অর্থনীতি ঢেলে সাজাতে নতুন পরিকল্পনার কথা জানান তিনি। এ সময় অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ থেকে হোয়াইট হাউসকে রক্ষার ঘোষণাও দেন নতুন এই মার্কিন প্রেসিডেন্ট। We cannot, will not let people go hungry. We cannot let people be evicted because of nothing they did themselves. লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ উইন্ডিজ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে দুই দল। দুপুর 12টা 40 মিনিটে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ এবং উইন্ডিজ দলকে বহনকারী বিমানটি। এর আগে সকাল 10টার আগেই হোটেল ছাড়ে দু দলের ক্রিকেটাররা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যায় তারা, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় পিছিয়ে যায় বাংলাদেশ বিমানের ফ্লাইট। পরে 12টার দিকে ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় ক্রিকেটারদের বহনকারী বিমানটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী সোমবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু দল। পরে 2 টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। উইন্ডিজের বিপক্ষে 1 ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জয়ের পর এবার তৃতীয় ম্যাচে একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চায় বাংলাদেশ। কয়েকজন তরুণকে এ ম্যাচে সুযোগ দিতে আগ্রহী টিম ম্যানেজমেন্ট। ম্যাচের পর অধিনায়ক তামিম এ বিষয়ে আভাস দেওয়ার পর এবার একই সুরে কথা বললেন বিসিবি সভাপতিও। অন্তত একটি পরিবর্তন আসবে বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। একাদশে পরিবর্তন আসতেই পারে, কিন্তু এমন কোনো পরিবর্তন আমরা আনতে চাই না যাতে করে কোনো কাউকে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই। বোলিং ফিল্ডিংয়ে আই এম ইমপ্রেসড, ব্যাটিংয়েও তামিম একটা ধারাবাহিকতায় ফেরত এসছে এবং সাকিব, যাকে নিয়ে আমরা অনেক চিন্তিত ছিলাম যে কতদিন লাগবে তার,
বোঝা যাচ্ছে যে ওর সময় লাগছে না, ও খুব তাড়াতাড়ি ফিরে এসছে। এছাড়া অন্য যারা আছে আমরা অত্যন্ত আশাবাদী। আমাদের এখন একটা ভালো টিম আছে। আগে প্লেয়ার একটা ইনজুর্ড হলে সাবস্টিটিউটকে খেলবে এই নিয়ে চিন্তায় ছিলাম। বিশ্বাস করেন এখন সিলেক্টর, কোচ, ক্যাপ্টেন চিন্তা করে পায় না কাকে বাদ দিবে, কারণ এত অপশন চলে এসছে প্রত্যেকটা প্লেয়ারের, যেটা আমি মনে করি আমাদের ভবিষ্যৎ ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ৭০,০০০ ঠিকানাবিহীন পরিবার এখন বাড়ি ও জমির মালিক, দলিল তুলে দিলেন প্রধানমন্ত্রী। বললেন মুজিব বর্ষে ঘরহারা থাকবেন না একজনও। ২৭ জানুয়ারি শুরু হচ্ছে করোনার ভ্যাকসিন প্রয়োগ, প্রথম পাবেন একজন নার্স। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের নির্দেশনায় চলছে প্রস্তুতি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।